অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করলেন। আসলে প্রতিবেশী সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। সে চেঞ্জ ছোট করা যাবে না, প্রতিবেশী। কিন্তু তাদের তো একটা সেন্সিটিভ একটা জায়গা আছে, যে সম্মানজনক যে না, জায়গা, আমি বুঝছি, আমি আপনাকে বলি। একটা কথা আছে না, ইউ ক্যান চেঞ্জ ইউর স্পাউস, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। নেভার। তো সুতরাং ভারতের বাংলাদেশের সাথে যে ব্যাপারটা, সেটা হলো স্বাধীনতার যুদ্ধ থেকে অথবা তার আগে থেকে তারা আমাদেরকে পেয়ে বসছে। এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো, আমি অতীতে দীর্ঘ ডিসকাশনে যাব না, অতীতের ইতিহাস আনবো না। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, ভারত গত 17 বছর, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে শুরু এবং এই 24-এর 5ই আগস্ট পর্যন্ত, তারা এত বেশি লোভী হয়ে গেছে, বাংলাদেশকে একটা করদ রাজ্য বানিয়ে প্রায় ফেলছিল। তাদের মাফিয়া এই হাসিনার দুষ্ট চক্রের মধ্যে পড়ে এখন তাদের যে পররাষ্ট্রনীতির যে কি পরিমাণ মানে ব্যর্থ বাংলাদেশের ব্যাপারে, 2024-এর 5ই আগস্টে তারা তার প্রমাণ পেয়েছে। আমরা অতীতে বাংলাদেশের রাজনীতিবিদ বলেন, অ্যানালিস্ট বলেন, সবাই ভারতকে এটা বলার চেষ্টা করেছি আমরা সবাই, যে তুমি এক ঝুড়িতে সব ডিম রাখছো, সব ডিম তোমার ভেঙে চুরমার হয়ে যাবে। এবং সেটাই হয়েছে, কারণ সে বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষে কোনো তার পলিসি নাই, ফরেন পলিসি বাংলাদেশের মানুষের পক্ষে না। সেটা হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা রাজনৈতিক দল বা একটা পরিবার কেন্দ্রিক, সেটা হচ্ছে মাফিয়া হাসিনা। এবং 2008, 2014, 2018, 2024 4টা নির্বাচনের কারচুপিতে প্রধানতম বহিঃশত্রু হিসেবে, বহিঃশক্তি হিসেবে আওয়ামী লীগের পক্ষে, আর বহিঃশত্রু হিসেবে বাংলাদেশের মানুষের বিপক্ষে এই ভারতের এস্টাবলিশমেন্ট দাঁড়িয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারতের সরকার, ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের সকল সরকারি, এমনকি বেসরকারি, এমনকি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগে। তারা আমাদেরকে বলে আমরা নাকি অ্যান্টাই ইন্ডিয়ান। নো, উই আর নট অ্যান্টাই ইন্ডিয়ান, উই আর নট প্রো ইন্ডিয়ান, উই আর প্রো বাংলাদেশ। Maybe your Mafia Hasina could be pro-India. Yes, she was. Her party was. তো সুতরাং এখন যেটা আপনি বললেন, তাদের মিডিয়া, তাদের এই নিয়ে আমি গতকাল লিখছি, সেটা হলো আমাদের অনেক বোঝাপড়া আছে। ভারত মনে করে যে আমি সামরিক দিক থেকে পৃথিবীর 5 বা 6 নম্বর সামরিক শক্তি, জনশক্তির দিক থেকে আমি পৃথিবীর 1 নম্বর শক্তি। আমরা জানি তো ভাই, আমরা ফায়ার পাওয়ার তোমার কত আছে আমরা জানি তো, তোমার জনসংখ্যা কত আছে সেটা আমরা জানি তো। আমরা জানি তোমরা গরুর মুখ খাও, এটাও জানি। হাতি অনেক বড় হয়, পিঁপড়া কামড় দিলে খুঁজে পায় না। আমরা জানি আপনার 35% মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে, এটাও জানি। এই জন্য আপনাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছিলেন, তোমরা রকেট না পাঠাইয়া চাঁদে আগে মানুষের স্যানিটারি ব্যবস্থা করো, টয়লেট বানাও আগে। এখনো 30% মানুষ, 35% মানুষ রাস্তায়। আমাদের কথা না, এটা জাতিসংঘের কথা, ইউনাইটেড নেশনস এর কথা, ইউনেস্কোর কথা, ইউনিসেফের কথা, ওয়ার্ল্ড ব্যাংকের কথা, আমাদের কথা না। তো আমাদেরকে এই যে আপনি বললেন না, এই যে দি ফার্স্ট পোস্ট, এই পত্রিকাটার মালিক হচ্ছে ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি। সেখানে হেডলাইন দিছে, আমি এটা নিয়ে কালকে লিখছি আমার সোশ্যাল মিডিয়াতে। সে হেডলাইন দিছে, আমি হেডলাইনটা একটু পড়ি। Bangladesh is in the mood to play silly games. India must adopt a carrot and stick approach. অর্থাৎ বাংলাদেশ মূর্খের মতো গেম খেলতেছে, ভারত ক্যারট অ্যান্ড স্টিক, বিখ্যাত উক্তি, মানে আমার কথা শুনলে ভালো পুরস্কার পাবা, না শুনলে শাস্তি পাবা। আরে মুকেশ আম্বানি, বাংলাদেশের দিকে যদি
রক্তচক্ষু দেখাও, তোমার পরনের কাপড় থাকবে না। আমরা পাকিস্তানিদের যে শিক্ষা দিছি তার চেয়ে বড় শিক্ষা তোমাদেরকে দিব। বি কেয়ারফুল। তারেক রহমান বাংলাদেশের 20 কোটি মানুষের প্রতিনিধি। তোমার মাফিয়া হাসিনার মতো তুমি দালাল চক্র মনে করছো তারেক রহমানকে? এটা 20 কোটি মানুষের প্রতিনিধি। আর মনে রাখবা, এটা বেগম খালেদা জিয়া আর প্রেসিডেন্ট জিয়ার সন্তান। আমরা জানি তোমরা আমাদের প্রেসিডেন্ট জিয়ার হত্যার পিছনে আছো, যদিও সেটা তদন্ত হয় না। আমরা জানি তোমরা এই পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য মাফিয়া হাসিনার মাধ্যমে অনেক কিছু করেছো। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তোমরা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছো, কোমর ভেঙে দিয়েছো, আমরা সব জানি। আমরা এখনো এটাও জানি যে তোমরা এখনো তারেক রহমানকে বা বাংলাদেশকে তোমরা এখনো অনেক কিছু করতে পারে, এমনকি তারেক রহমানকে তোমরা হত্যা করার চেষ্টা করতে পারে, এটাও আমরা জানি। তুমি ক্যারট এন্ড স্টিক কারে বলতেছো? পাকিস্তানের কাছে গত বছর মাইর খেয়ে 7টা প্লেন হারাই ফেলছো, মনে আছে? আছে, মনে আছে? তোমাদের রাফাল 3টা রাফাল গেছে, মনে আছে? মিগ 35 গেছে, মনে আছে? সব জানি আমরা। এখন পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব মক্কা চুক্তিতে গেছে, আমাদেরকে আহ্বান করছে অলরেডি টার্কি। আমরাও যাব, কেন যাব না? তোমরা আমাদের বন্ধু বেশি শত্রু। তারেক রহমানকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইনভাইট করছে, টার্কির প্রেসিডেন্ট ইনভাইট করছে, ভারতের প্রধানমন্ত্রী ইনভাইট করছে, আরো অনেক দেশ ইনভাইট করছে। ভেরি গুড। মিউচুয়াল কনভেনিয়েন্ট টাইমে ভিজিট হবে। তারেক রহমান তো নেক্সট ভিজিট করবে ইনশাআল্লাহ সৌদি আরবিয়া, আমাদের পবিত্র নগরী মক্কাতে এবং মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। তারপরে মক্কা চুক্তি করবেন, তারপর তোমাদের সাথে মোলাকাত যদি হতে হয় হবে। হ্যাঁ, আপনি বললেন যে টাইমস অফ ইন্ডিয়া যেটা হেডলাইন দিছে, আমি বললাম যে এটা রেড লাইন। 5ই আগস্ট 2026-এ যে হাসিনা, যেখানে তাকে, যে মাফিয়া হাসিনাকে যেখানে তারা রাখছে, সেখান থেকে সে বের হয়ে তার বাসার সামনে যে বাগান আছে সেখানে হাঁটতে হলেও সিকিউরিটির লিখিত পারমিশন লাগে। সেখানে সে এত বড় একটা প্রেস কনফারেন্স করলো, যদিও সে ফিজিক্যালি ওখানে উপস্থিত ছিল না। আমি এখানে আপনাকে থামে একটু কথা যুক্ত করতে চাই। ধরেন আপনার বাড়িতে আপনার দেশে থাকা অবস্থায় কেউ কথা বলবে, সেটা আপনার পারমিশন ছাড়া, এটা কি কখনো বিশ্বাস হওয়ার কথা? ভারত যে যুক্তি প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এবং ভারত এটা, আপনি কিছু বলবেন? না, আমি কিছু বলতে চাই না, আমি শুধু এই কথাটা যুক্ত করে দিলাম যে ভারতের অদৌসম্মতি ছাড়া এটা সম্ভব কিনা, কেউ কি সুস্থ মস্তিষ্কে এটা মনে করে কিনা, কূটনীতিক ভাষায় না, সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে এটা সম্ভব কিনা। হ্যাঁ, সেটাই তো। বাংলাদেশ তারা হাসিনাকে প্রকাশ্যে এনে বাংলাদেশকে ভয় দেখাতে চাইছে যে দেখো, তুমি যদি ভিজিট না করো বা তুমি যদি আমাদের কথা না শুনো, তাহলে কিন্তু হাসিনাকে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করব। তো মনে করছিল বাংলাদেশ ভয় পাবে। আমাদের ডিপ্লোম্যাটিক নর্ম ঠিক রেখে যে করাচিটি তখন প্রতিবাদ করেছে, এবং সাথে সাথে যে হাসিনা বলছে সেদিন যে মাফিয়া ডিসেম্বরে ফেরত আসবে। আরে ডিসেম্বরে না, তুমি কালকে আসো। তোমার বিএসএফ কে দিয়ে বর্ডারে আমাদের বিডিআর তাকে প্রিজন ভ্যানে করে জেলে ঢুকাবে। দরকার হলে আমরা অনুরোধ করব, যদিও সময় নাই সে আপনার অ্যাপিল করার, আমি বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের প্রধান বিচারপতিকে অনুরোধ দরকার তারে এপিলের সুযোগ দেন, এপিলের সুযোগ দেন মামলা দরকার হলে, তারপরে বিচারের একদম নিরপেক্ষ বিচারে যা হবার তা হবে। তো ভারত মনে করছিল বিএনপি ভয় পেয়ে যাবে, হাসিনাকে ব্যবহার করবে, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ আমরা করতে চাইলে তারা ভয় পাবে। হ্যাঁ, ভারত অবশ্যই আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে পারবে, ভারত অবশ্যই হাসিনাকে ব্যবহার করার চেষ্টা করবে। আমি বলছি না যে হাসিনার সমর্থক বাংলাদেশে নাই, অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, একটা অংশ আছে বাংলাদেশে, এখনো আছে। কিন্তু পপুলারিটি ইজ নট দ্য জাস্টিস। যত বড় পপুলার নেতা হোক,
জাস্টিস হইতেই হবে। বাংলাদেশের শুধু জুলাই আন্দোলনে 1400 মানুষ, এর আগে শত শত মানুষ গুম হত্যার মূল নায়িকা এবং হত্যা করার নির্দেশদাতা এই মাফিয়া চক্রের প্রধান সর্দারনি হাসিনা। তো সুতরাং তাকে আমরা ফেরত চাই, দাও। এখন যেহেতু তাকে 5 তারিখ ব্যবহার করছে, হয়তো বিএনপি সরকার একটু নমনীয় হইতো, যদিও তাদের সাথে আমাদের আরো অনেক কিছু বোঝাপড়ার আছে। আমাদের 3 জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল তাদের ক্যান্টনমেন্টে আছে। বাংলাদেশের যত মন্ত্রী ক্রিমিনাল গুলার সব আওয়ামী লীগের, সব ভারতে। শত শত হাজারে হাজার, পরশুদিন আমার দেশ পত্রিকায় 739 জন শুধু কলকাতায় তাদের পরিবার কাজের লোক পর্যন্ত নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকতেছে। 739 জন একটা লিস্ট দিয়েছে শুধু কলকাতায়। এরপরে ত্রিপুরা, আগরতলা, দিল্লি, সারা ভারতে হাজার হাজার এরা পালিয়ে বেড়াচ্ছে। তো ভারতকে বলবো, once you dictated, now we will dictate. Now আমরা বলবো, you have to listen to us. অতীতে তোমরা হাসিনাকে বলছো, no, time has gone away, সেই সময় আর নাই। ভারত যদি মনে করে যে আমি এত বড় সামরিক শক্তি, ঢুকে দেখো, ওই যে একটু কদিন পর পর ওরা বলে রংপুর দখল করবে ওইদিকে, এদিকে নাকি ফেনীর এদিকে একটা চিকেন নেক আমাদের এদিকেও আছে, এদিকে নাকি চট্টগ্রাম নাকি বিচ্ছিন্ন করার তাদের এই যে কিছু মূর্খ মানে মানে আনারি কতগুলো সাংবাদিক এগুলো বলে। ঢুকা দেখো না বাংলাদেশে, ঢুকা দেখো, 1 ইঞ্চি টাচ করো, তোমার 5ম সামরিক পাওয়ার কোথায় যাবে দেখো। আমরা পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ দুর্ধর্ষ বাহিনীকে পরাজিত করছি, ভারত বলে হ্যাঁ অবশ্যই ভারত আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু ফিজিক্যালি আসছে শেষের 10 দিন। আমরা 9 মাস যুদ্ধ করে তখন অলরেডি পাকিস্তানিকে পর্যুদস্ত করেছি। হ্যাঁ ভারত আমাদেরকে সহযোগিতা করছে, অস্ত্র দিচ্ছে, এটা আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে। আমরা চাইছিলাম স্বাধীনতা, তারা চাইছিল পাকিস্তান ভাগ, ঠিক আছে, দুজনের স্বার্থ মিলে গেছে। বাট তোমরা মনে করছিলা বাংলাদেশকে ভাগ করে এটা ভারতের অংশ করবা? তোমাদের এই 55 বছরের ইতিহাস আমরা বুঝি না? বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে শুধু না, এখন তো মাত্র আমরা ভারতকে সারপাস করছি, not only in per capita income but also in social indexes, মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য এবং বিভিন্ন সোশ্যাল ইন্ডেক্সে আজকে ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ বলছে উই আর অ্যাহেড অফ ইন্ডিয়া। এই জন্য ভারত আমাদেরকে মাথা উঁচু করে থাকতে দিতে চায় না। এবং আমরা বুলেট গতিতে, আমরা যে টাইগার ইকোনমি ইনশাল্লাহ হবে, আমাদের গণতন্ত্র যদি আমাদের পাশে ভারত না থাকতো আমরা এখন অনেক আগে যেতাম। গত 20 বছর আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং আজকে প্রধানমন্ত্রীর ভিজিট, এখন হয়তো আমার এত কথা শুনে অনেকে মনে করবেন আপনি তো ভারত বিরোধী। নো, আমরা প্রধানমন্ত্রী অবশ্যই ভারত ভিজিট করুক, এটা আমরা চাই, তবে সেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার হতে হবে। আমি যদি ভারতের 3 জন বহিষ্কৃত জেনারেলকে আমার ক্যান্টনমেন্টে আশ্রয় দিই, আমি যদি ভারতের একজন খুনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে বাংলাদেশে আশ্রয় দিই, আমি যদি শত শত ভারতের উলফাকে আশ্রয় দিই, আমরা যদি টিএনভি কে আশ্রয় দিই, আমরা যদি কাশ্মীরি গণতন্ত্রকামীদেরকে আশ্রয় দিই, আমরা যদি শিখ তারা বিচ্ছিন্নতাবাদী বলে আমরা স্বাধীনতাকামী তাদেরকে আশ্রয় দিই, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে? হোয়াট কুড বি দ্য আনসার ফ্রম ইন্ডিয়া? হ্যাঁ, অনুপ চেটিয়াকে তোমরা এখান থেকে নিয়ে যাও নাই, আমরা জানি না। সুতরাং এগুলার ফয়সালা করতে হবে। শুধু স্বার্থ আমার না, ওরা বলে যে ডিসেম্বরে গঙ্গা চুক্তি রিনিউ, হ্যাঁ তোমাকে করতে হবে। প্রেসিডেন্ট জিয়া সর্বশ্রেষ্ঠ চুক্তি কেন করছিলেন? উনি কি ভারতের তাবেদার ছিলেন? ইউ হ্যাভ টু কাম টু আস। আমার যেমন স্বার্থ আছে তোমারও স্বার্থ আছে, নেবরের সাথে নেবরের স্বার্থ থাকবে। ভারতের 7 সিস্টার এন্ড 1 ব্রাদার যে 8টা স্টেট আছে, এখানে ম্যাক্সিমাম ভোগ্যপণ্য আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশ থেকে না গেলে তারা কলকাতা থেকে আনতে তাদের দ্বিগুণ খরচ হবে। তো আমরা তাদের থেকে ওই যে ডিজেল, ওই যে ওইটা লিখছে ডিজেল আপনার কিনলে আমরা বন্ধ করে, তোমাদের কি মাগনা নিই তোমাদের থেকে? আমরা 80% থেকে 85% সমুদ্রে আনি, আর 20% আনতে পারবো না? তোমরা ডিজেল
যে রিফাইনারি করছো আসামে, সেটা আমাদের জন্যই করছো, আমরা না হলে তোমাদের ওইটাও তোমাদের বিলিয়ন ডলার নষ্ট হবে। সুতরাং ইজ এ গ্লোবাল ভিলেজ, একজন আরেকজনের পরিপূরক, সারা বিশ্বে একটা এখন ভিলেজ বলা হয়, গ্লোবাল ভিলেজ বলা হয়। তো সুতরাং এই যে আপনি এএনআই এর কথা বলছেন, ওখানে আরেকজন কূটনীতিক নাম হচ্ছে বিদ্যাভূষণ সোনি, সে কি বলছে জানেন? সে বলছে ইফ তারিক রহমান ডাজন্ট কাম, that the window of opportunity will be gone, the channel will not be for long time। মানে সেও একটু ইনডাইরেক্টলি থ্রেট, মানে তারেক রহমান যদি এখন ভিজিট না করে সেই জানালা বা দরজা বন্ধ হয়ে যাবে, আমরা দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করব না। আরে তুমি অপেক্ষা না করলে না করো, হু হেল ইউ আর, তুমি আমাকে ডিকটেট করবে আমার ফরেন পলিসি কি হবে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে অনুকূল পরিবেশ তৈরি করতে, অনুকূল পরিবেশ তৈরি করার পরে তারা সেটা সম্ভাব্য সফর বিবেচিত হবে। তাহলে তারা অনুকূল পরিবেশ কিভাবে তৈরি করে? তারা কূটনীতিকরা আরো বেশি বলছেন, যেটা বলার ভাষার বাইরে। না না, এই তো এই যে এখানে বিনা সিকরি, তারপরে পিনাক রঞ্জন, তারপরে এই যে বিনা সিকরি বলছেন লম্বা প্রক্রিয়া, বিনা সিকরি বলছেন লম্বা প্রক্রিয়া। হ্যাঁ, লম্বা প্রক্রিয়া তো ঠিক আছে, তাহলে তুমি 3 জেনারেলকে পাঠিয়ে দাও, ওই আসাদুজ্জামান, তারপরে ওই যে হাদির খুনি, তারপরে হচ্ছে এই যে যারা আপনারা কাউকে বলতেন নাম ওবায়দুল কাদেরকে, আসাদুজ্জামান, এদেরকে পাঠাই দাও, এই ক্রিমিনাল সবগুলো পাঠাই দাও। আর হাসিনাকে তোমরা আশ্রয় দিচ্ছ, ইচ্ছা করলে তোমরা কালকেও দিতে পারো, ঠিক আছে? তোমাদের যদি এই আপনার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে ইন্টারেক্ট করো, তাহলে তাকে ব্যবহার করলা কেন? সে একজন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আমাদের কম্পিটেন্ট কোর্ট কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তাকে তোমরা ব্যবহার করতেছো কি জন্য? তোমরা যদি ঠিক আছে তোমরা আশ্রয় দিছো, তোমাদের পাপেট, তোমাদের গোলামকে আশ্রয় দিছো, তোমাদের গোলামি, কিন্তু তোমরা তাকে ব্যবহার করতে চাচ্ছ কেন? আমরা বাংলাদেশে বিশ্ব কূটনীতিক সেখানে আছে। ভারত এখন আসলে তারেক রহমানকে কেন দিতে চাচ্ছে, আমি একটা সংক্ষেপে আপনাকে বলি, 2টা কথা বলে শেষ করি। 1 নাম্বার হচ্ছে ভারত বিশ্ব কূটনীতিতে এখন মারাত্মক রকম দুরবস্থায় আছে। যুক্তরাষ্ট্র বলেন, মধ্যপ্রাচ্য বলেন, চীন তো আছেই, পাকিস্তান তো আছেই, এদের সাথে ভারতের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে তাদের সবচেয়ে বড় বন্ধু এই যে আপনার কোয়াড নামে যে 4 দেশীয় একটা মানে আপনি বলতে পারেন সামরিক জোটই বলতে পারেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান এবং ইন্ডিয়াকে নিয়ে সেই কোয়াড ডোনাল্ড ট্রাম্প বাইসে রীতিমতো বন্ধ করে দিছে প্যাসিফিকে চায়নাকে ঠেকানোর জন্য। সেই কোয়াড এখন আর নাই, মানে ডিপ ফ্রিজে ঢুকে দিছে। এখন ভারতকে 50% ট্যারিফ বসাইছে, যেটা আমাদের এখানে ধরেন 20% বা 21%। এবং ভারতীয়দের আগে যে ওদের আইটি স্পেশালি লক্ষ লক্ষ, এগুলোকে এখন সব $1 লক্ষ নাকি $2 লক্ষ আপনার ট্যাক্স বসাইছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে অবস্থা খুবই খারাপ চারিদিকে কূটনৈতিকভাবে। এবং পাকিস্তানের সাথে আমি বললাম গত বছর আপনার এই যে অপারেশন সিন্দুর, যেটা হ্যাঁ, এই সিন্দুরে মার খেয়ে ভারত এখন অবস্থা খারাপ। পাকিস্তান যদিও আমরা তাকে ফেইল্ড স্টেট বলি, কিন্তু কূটনৈতিকভাবে ইরান যুদ্ধে এবং বর্তমানে সামরিক জোট করে তারা এত অ্যাডভান্স হয়ে গেছে যে ভবিষ্যতে ভারত আর কোনোদিন পাকিস্তানে আক্রমণ করবে এটা চিন্তা করতে পারতেছে না, কারণ সৌদি আরব আর টার্কি তখন তাকে একসাথে আক্রমণ করার এই নতুন প্যাক্ট অনুযায়ী এখন তার বাংলাদেশের ভীষণ দরকার। এই যে এতদিন হাসিনার মতো মাফিয়ার মতো একজন দুঃশাসন যে তারা মানে আমাদের দেশে কায়েম করছে, আমরা ভারতকে অনেকবার আমাদের টক শোতে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করো, আমরা তোমাদের শত্রু না, তোমরা নিজেরা কেন শত্রু হচ্ছ? এই যে আজকে তারা তারেক রহমানকে নেওয়ার জন্য আবার এই যে ক্যারোটিন স্টিক, তারপরে উই উইল নট ওয়েট ফর লং টাইম, এই যে এইসব কথা বলতেছে। হ্যাঁ, জেনারেল বক্সি একজন আছে, উনি আরো বড় বড় কথা বলছে, এগুলো অনেক লম্বা কথা। তো তারা কিন্তু মারাত্মক রকম ভয়ের মধ্যে আছে। টুডে অর টুমরো বাংলাদেশ উইল বি উইথ দ্য মাক্কা প্যাক্ট, কোনো সন্দেহ নেই। ভারত যতই ওই মুদ খাওয়া পররাষ্ট্রনীতি আর চলবে না। বি ডাইনামিক, বি রেশনাল, প্রতিবেশীর প্রতি যৌক্তিক আচরণ করো। আমরা কোনোদিন ভারত বিরোধী নই। বাংলাদেশ ফার্স্ট যে স্লোগান বর্তমান সরকারের, বাংলাদেশ ফার্স্ট,
উই আর প্রো বাংলাদেশি। আমাদের স্বার্থ যেটা আমরা করব, অবশ্যই আমরা আমাদের প্রতিবেশী কারোর সাথে তাদের স্বার্থ হানি হোক আমরা চাইবো না। তাহলে আমাদের স্বার্থ যে গত 20 বছর ধরে তোমরা হানি করছো, বিশেষ করে ভারতের কথা বলি, তো সেটা তো একটু জবাব আমাদেরকে দিতে হবে। তুমি ডাকলে আমাকে দোষ দিতে হবে? ইট ইজ মাই ডিসিশন, ইট ইজ মাই পিপলস ডিসিশন, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট ডিসিশন, হোয়ার টু গো, হোয়াট টু গো, হাউ টু গো, হোয়াট টু ডু। আমরা কি জন্য যাব, কেন যাব, তুমি আগে আমাকে হিসাব দাও, হিসাব দিতে হবে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যে মাফিয়া হাসিনা ধ্বংস করছে, তার পিছনের কালো হাত হচ্ছে এই ভারতের ভারতের এই মোদী সরকার, এমনকি তার পূর্বের সরকার। সুতরাং আমাদের বাংলাদেশ নীতি, আমরা অটল আছি, বাংলাদেশ নীতিতে আমরা অবিচল থাকব, আমরা আমাদের স্বার্থ 100% রাখবো। তবে অবশ্যই আমরা ছাড় দিব যদি তুমিও ছাড় দেওয়ার পক্ষে থাকো। আমাদের সাথে পানির ব্যাপার আছে, আমাদের সাথে বর্ডার কিলিং এর ব্যাপার আছে, আমাদের সাথে বাণিজ্যের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু সবকিছু ছাড় পেয়ে এখন আসলো মাফিয়া হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে ব্যবহার করা। এগুলো অতীতে এই যে পার্বত্য চট্টগ্রামে আবার ডিস্টেবিলাইজ করার তার চেষ্টা করবে, এগুলো সব আমরা জানি। সুতরাং আমরা জেনে শুনে বুঝে, আমাদের দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আজকে যিনি আমাদের জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান, তাকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে 5ই অগাস্ট হাসিনাকে ব্যবহার করে যে অডিও কনফারেন্স করলো দিল্লির সাউথ এশিয়ান করেসপন্ডেন্ট ক্লাবে, এর প্রতিবাদে যে লেটারটা ডক্টর খলিল লিখেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি এই জন্য তাকে অভিবাদন জানাই। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমাদের থাকবে এবং এইটাই আমরা চাই। বাংলাদেশের 20 কোটি মানুষ আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমানের সাথে আছে। আমরা ভারতের সাথে এবং সকল প্রদেশের ভালো বন্ধুত্ব চাই, বাট নট লাইক মাফিয়া হাসিনা। তুমি ডাকলে আমি দৌড় দিব, নাথিং উইল বি আনটার্ন। আমরা পাল্টা, তুমি আমাদেরকে যদি পাথর মারো, তোমাকে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হবে। ধন্যবাদ।